এই দেশে হত্যার রাজনীতি, গুমের রাজনীতি এর গোড়াপত্তনটা হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানের হাতে। জিয়াউর রহমানের সময় শুধু আমাদের মাহফুজ বাবু মহানগর ছাত্রলীগের নেতা এবং চট্টগ্রামের মৌলভী সৈয়দ ৩,০০০-এরও বেশি রাজনৈতিক কর্মীকে, তাদের অধিকাংশ আওয়ামী লীগের, খুন করেছে, গুম করেছে। তো সেটা কি তারা ভুলে গেছেন? সেটা তারা ভুলে গেছেন। মানুষের, এদেশের মানুষের স্মৃতিতে এখনো সেই হত্যা গুমের রোমহর্ষক কাহিনী মানুষ বলেনি। ৬২,০০০ নেতাকর্মী, আওয়ামী লীগ সহ বিরোধী দলের কিছু, তাদের আমলে কারাগারে ছিল। যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধ $11,০০০ কারামুক্তি দিয়েছে জিয়াউর রহমান। এদের মধ্যে ৭০৩ জন দণ্ডিত আসামি। অনেকে বলেন বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের ক্ষমা করেছে, এটা ইতিহাসে আছে, তথ্য প্রমাণ আছে। আমি গুমের কথা বললে চট্টগ্রামে জামাল উদ্দিন বিএনপিরই নেতা, তাকে অপহরণ করা হলো, বিএনপি অপবাদ দিল আওয়ামী লীগের উপর। কিন্তু পরে জানা গেল এই জামাল উদ্দিনকে গুম করে খুন করেছে বিএনপির লোকেরা। তো সেটার বিচার কে করেছে? কারা বিচার করেছে? কে বিচার করেছে? আজকে বেনজিরের সাবেক আইজিপি, তার কথা বলা হয়। কিন্তু দুদক স্বাধীন তদন্ত করে বের করছে। এই স্বাধীনতা শেখ হাসিনা সরকার দুদককে দিয়েছে। তার সম্পদের, অবৈধ সম্পদের বিষয়ে এখন তদন্ত হচ্ছে এবং আরো তদন্ত হবে, কথা দুদক সূত্রে জানা গেছে। তারা এই স্বাধীনতা পেয়েছে, তদন্ত হচ্ছে, মানে বিচারের মামলা হলে বিচারের মুখোমুখি হতে হবে। কোনো অপরাধী শাস্তি ছাড়া পার পাবে না শেখ হাসিনার উপর।
তারপরে যিনি সেনাবাহিনীর প্রধান, তিনিও যদি অপরাধী হন, তার বিরুদ্ধেও তদন্ত করতে দুদকের কোনো বাধা নেই। দুর্নীতি দমন কমিশন তদন্ত করতে পারে। অপরাধী হলে অপরাধের জন্য শাস্তি পেতেই হবে, তিনি যেই হন না। কিন্তু আমি মির্জা ফখরুল এবং বিএনপি নেতাদের, যারা এখন কথায় কথায় সাবেক আইজিপির দুর্নীতির কথা বলে, তাদের আমলে আশরাফুল হুদা আইজিপি কে করেছে তার বিচার? বিএনপি আমলে কি তার বিচার হয়েছে? তারপর রকিবুল হুদা চট্টগ্রামে শেখ হাসিনার প্রাণনাশের সঙ্গে জড়িত, এই রকিবুল হুদার বিচার কি হয়েছে? তারপরে কোহিনূর, এসপি কোহিনূরকে তখন বলা হতো ভিআইপি এসপি। এ কোহিনূরের হাতে কত রাজনৈতিক কর্মী নির্যাতিত হয়েছে। অন্তঃসত্ত্বা নারী পর্যন্ত রাজপথে মিছিল করতে গিয়ে কোহিনূরের নির্যাতনের শিকার হয়েছে। এই কোহিনূরের দুর্নীতি নিয়ে এই ঢাকা শহরে লোকের মুখে মুখে তার দুর্নীতির বিষয় কে বিচার করেছে? এই কোহিনূরের বিচার কি হয়েছে? আশরাফুল হুদা, রকিবুল হুদার বিচার কি হয়েছে? তাদের আমলে তারা যেসব, তাদের যে নেতারা দুর্নীতি করেছে, হাওয়া ভবনের দুর্নীতি, এগুলোর বিচার কি তারা কোনোদিন করবে? তাদের এইসব অপরাধের বিচার কি তারা করেছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এদেশে ৭৫ পরবর্তীকালের একমাত্র রাজনীতি, ক্ষমতাসীন রাজনীতিক, যিনি অপরাধীকে অপরাধী হিসাবে দেখেন। দলের লোকও ক্ষমা নেই যদি অপরাধ অপকর্ম করে থাকে। সেটা তিনি এ পর্যন্ত প্রমাণ করেছেন। বেনজিরের বাড়ি তো টুঙ্গিপাড়ায়, সেই সূত্র তো অনেকে ভাবতে পারে যে ক্ষমা পাবেন। অপরাধীর ক্ষমা নেই, এটা শেখ হাসিনা প্রমাণ করেছেন। ওই যে বুয়েটের আবরার হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত, তারা তো ছাত্রলীগের কর্মী, রেহাই পেয়েছে। কাউকে কি রেহাই দেওয়া হয়েছে? ছাড় দেওয়া হয়েছে? বিশ্বজিতের কথা সবার মনে আছে। এখন বিএনপি নিজেদের অপরাধকে ঢাকার জন্য আজকে অপপ্রচার করছে এবং অপরাধীদের ক্ষমা করেছে,
অপরাধীদের কোনোদিন কোনো শাস্তি পেতে হয়। আজকে তারা বলে তারেক জিয়াকে দেশে এনে কিভাবে শাস্তি দিবে। শাস্তি তো তিনি পেয়ে গেছেন। তার অবৈধ সম্পদ অর্জন, তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় 9 বছর তার রহমানের কারাদণ্ড। সিঙ্গাপুরে অর্থ পাচার, সে টাকা তো কিছু বাংলাদেশ পেয়েছে, ফিরে পেয়েছে। সে অর্থ পাচারের মামলায় তারেক রহমানের 7 বছরের কারাদণ্ড, 20 কোটি টাকা জরিমানা। 2018 সালে জিয়া অরফেনেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় তার দণ্ড হয় 10 বছর। 2018 সালে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়। গ্রেনেড হামলার ঘটনা থেকে উদ্ভূত হত্যা মামলায় তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তো এগুলো তো শাস্তি, শাস্তির বাস্তবায়নটা করতে হবে। শাস্তি কার্যকর করার জন্য তাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং সেই চেষ্টা অব্যাহত আছে। খুনি বাইরে বসে বসে আজকে এত অপরাধ, যার 21শে আগস্টে হাওয়া ভবন ছিল হত্যাকাণ্ডে শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে সেদিন যে হত্যা, গ্রেনেড হামলা, সেটারও মাস্টার মাইন্ড ছিলেন তারেক জিয়া। তার শাস্তি হতেই হবে। অপরাধীর বিচার হতে হবে। শাস্তি হয়েছে, তাকে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হবে। প্রধানমন্ত্রী যেটা যে দৃঢ় উচ্চারণ করেছেন সেটাই সত্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সরকার আকন্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছেন, তাই সরকারের বিদায় নেওয়ার সময় হয়েছে। এখন তাদের হারানোর কিছু নেই, তারা আন্দোলন তীব্রতর করবেন এবং তিনি একটি নিজেদের জন্য আশঙ্কাও করছেন যে এবার যদি তারা ফেল করেন তাহলে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। আপনি কি বলবেন? শুনেন, সরকার পরিবর্তনের উপায় আছে দুটি। একটা হলো গণ অভ্যুত্থান, আর একটা হলো নির্বাচন। গণ অভ্যুত্থান তাদের গলাবাজিতে ছিল, বাস্তবে ছিল না। গণ আন্দোলনও তারা করতে পারে। যেই আন্দোলনে জনগণ সম্পৃক্ত নয় সেই আন্দোলন কোনোদিনও সফল হয় না। জনগণ সম্পৃক্ত ছিল না বলে বিএনপির আন্দোলনও বারে বারে ব্যর্থ হয়েছে। এখনো তাদের সঙ্গে জনগণ আছে, তার কোনো প্রমাণ নেই। নির্বাচন হয়েছে, তারা বলেছে জনগণ প্রত্যাখ্যান করেছে, অথচ তারা বয়কট করার পরও 42% প্লাস ভোটার টার্ন আউট ছিল। তো বিএনপি বয়কট করে নির্বাচন ঠেকাতে পারেনি, জনগণের অংশগ্রহণও ঠেকাতে পারেনি। আজকে বিশ্বের, এমনকি আমেরিকার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখে একসঙ্গে কাজ করার
অঙ্গীকার ব্যক্ত করেছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো, আর বিশ্বের প্রায় 80 থেকে 90টা দেশ, সর্বশেষ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহ ব্যক্ত করেছে। আপনি একা বলুন। বেনজির আর আজিজের দুর্নীতির বিষয়ে সরকার কি বিব্রত বা অস্বস্তিতে আছে? মোটেও অস্বস্তি, কারণ সরকারের বিচার করার সৎসাহস আছে। সরকার তাদেরকে ইমিউনিটি দিচ্ছে না। অপরাধী যে কোনো লোক হতে পারে 17 কোটি মানুষের দেশে, কিন্তু প্রশ্নটা হচ্ছে সরকার তাদের অপরাধকে অস্বীকার করে তাদেরকে পার পেয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে কিনা। সেই সুযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাওয়ার, সেই সুযোগ পাওয়ার কোনো সুযোগ। আমরা 2019 সালে দেখেছি যে দুর্নীতির বিরুদ্ধে আপনারা একেবারে সোচ্চারের বিভিন্ন অভিযান পরিচালনা করেছিলেন। এখন আবারও একই যে একটা যে বিন্দিরামের ঘটনা আসার পরে আমি একটা কথা বলি সাংবাদিক বন্ধু, এখন 3বার সংসদ সদস্য নির্বাচিত হবার পর বাংলাদেশে আপনারা স্বাধীনতা আছে। পত্রিকা খুললেই মনে হয় যেন আমরা নেই কোনো কোনো পত্রিকা। তো আপনারা কেউ কি তার চোরাচালানের কোনো তথ্য দিতে পেরেছে? এতদিন বেনজির আহমদ বাংলাদেশের আইজিপি, কই বেনজিরের যে দুর্নীতি করেছে সে তথ্যটি কি আপনারা কেউ দিতে পেরেছে? সরকার এটা জেনেই তদন্ত করছে এবং অপরাধ অনুযায়ী যে কেউ শাস্তি পেতে। দুদকের তদন্তের পরে কি গণমাধ্যমের খবরটা এসেছে, নাকি গণমাধ্যমের খবরের পর দুদক তদন্ত শুরু করেছে? গণমাধ্যমের আগে কাল এখন বাকি করেছে। গণমাধ্যম তথ্য দেওয়ার পরে দুদক আচ্ছা ঠিক আছে, তদন্ত তো শুরু হয়েছে, তদন্ত তো করতেছে। সে নিরপরাধ এটা তো বলে তাকে পার পেয়ে যেতে সাহায্য করেনি। এখন প্রশ্ন হচ্ছে যে মানে যেহেতু পরপর কয়েকটা দুর্নীতি বা বড় ধরনের দুর্নীতির কথাগুলো এসেছে, প্রশ্নটা হচ্ছে যে সরকার অতীতের মতো যেটা 2019 সালের দিকে করেছিল সরকার, সারা দেশে ক্যাসিনোর বিরুদ্ধে যখন অভিযোগ আসছিল, মাদকের বিরুদ্ধে যখন অভিযোগ আসছিল, প্রধানমন্ত্রী নিজেই নির্বাচনের আগে 18 নির্বাচনের আগে মাদকের বিরুদ্ধে এক প্রকারের যুদ্ধ ঘোষণা করেছিলেন সারা দেশে। আপনারা আপনাদের নির্বাচনী ইশতেহারও আছে দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে আসা, সেই জায়গা থেকে যে সারা বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে সরকার কোনো ক্র্যাশ প্রোগ্রামে যাবে কিনা? দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স শেখ হাসিনা সরকার এটা নতুন করে শূন্য সহিষ্ণুতার বিষয়টি আসে। দুর্নীতির ব্যাপারে সরকার প্রধান আপোষী, তিনি সারা দুনিয়া একজন সৎ প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত এবং বাংলাদেশে শেখ হাসিনার জনপ্রিয়তার মূলে তার সততা এবং পরিশ্রমী মূলত। এখানে অন্য কোনো রহস্য নেই। কাজেই আমরা দুর্নীতির বিরুদ্ধে সবসময় আমরা ব্যবস্থা নিতে প্রস্তুত। এখন দুর্নীতির
বিষয়টা জানাজানি হলে গভর্নমেন্ট সেটাকে অ্যাভয়েড করে এমন তো কোনো বিষয় নেই। কাজে এখানে ট্রাশ প্রোগ্রামের বিষয় না, এটা আমাদের সর্বক্ষণের, এটা আমাদের জিরো টলারেন্স। হঠাৎ হঠাৎ আসবে তা তো না, এটা আমাদের সার্বক্ষণিক পলিসি। রিমেল ঘূর্ণিঝড় তো হলো, এখানে আওয়ামী লীগ সরকার তো ডিজাস্টার ম্যানেজমেন্টের কিন্তু ব্যাপক প্রোগ্রাম নিয়েছে, উন্নয়ন করেছে গত 15 বছর, এবং ধারাবাহিকভাবে দেশের অন্যান্য জায়গায় অবকাঠামো উন্নয়নের বিপ্লব ঘটিয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে সবসময় 2 বছর 3 বছর 4 বছর পর পরই আইলা সিডের মতো এই ধরনের দুর্ঘটনা আসে, এবং দেখা যাচ্ছে যে বাঁধ নির্মাণ যারা করে সেক্ষেত্রে বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়। এখন প্রকৌশলীদের সঙ্গে কথা বলে যে বিষয়গুলো জানা গেছে যে এই বাঁধটা নির্মাণ হয়েছিল উপকূলীয় অঞ্চলে পাকিস্তান আমলে, এরপর থেকে শুধুমাত্র সংস্কার আর পুনর্নির্মাণ করেই যাচ্ছে। এতদিনেও কেন একটা মানে তারা বলছেন যে পলিটিক্যাল রাজনৈতিক সদিচ্ছার কারণে এই বাঁধগুলো ঠিকঠাকভাবে নির্মাণ করা যাচ্ছে বা পুনর্নির্মাণ একেবারে টেকসইভাবে। আপনাদের সব নেদারল্যান্ডস কথাও বলেন যে তাদের মতো করে আমরা বাঁধ নির্মাণ করব। দেখুন, আমি বিতর্কে জড়াতে চাই না। এইসব বাঁধ নির্মাণের সাকসেসিভ গভর্নমেন্টগুলো করে আসছে, এটা তো শুধু আমাদের সময় নয়, আমাদের আগেও এখানে সরকার ছিল। 75-এর পর 21 ইয়ার্স আমরা ক্ষমতায় ছিলাম না, তখনও অনেক বাঁধ নির্মিত হয়েছে, আমাদের সময়ও হয়েছে। কিছু কিছু কাজে অবহেলা এবং যদি কাজটা দুর্বল হয়ে থাকে এবং কাজের মধ্যে দুর্নীতি হয়, সেটার প্রমাণ পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। কিন্তু দেখুন, আপনি প্রলম্বিত এরকম একটা ঘূর্ণিঝড়, এটা আপনি মোকাবিলা করেছেন, তো এখানে সাগর থেকে পানি নেমে যে জলোচ্ছ্বাস, সেই জলোচ্ছ্বাসের মুখে সব জায়গায় বাঁধ টিকে থাকবে এর কোনো নিশ্চয়তা তো কেউ দিতে পারে না। আজকে আপনি দেখেন, যুক্তরাষ্ট্রে 2 দিন আগে 4টা অঙ্গরাজ্য, টেক্সাস, ওকলাহোমা, 4টা অঙ্গরাজ্যে আপনি যে চিত্রটা, যে দৃশ্যপট, মানে ট্রেইল অফ ডিভাস্টেশন। তো এটা কি আসলে ইচ্ছে করলে রোকা যায়? ক্লাইমেট চেঞ্জের কারণে এখন জলোচ্ছ্বাসের মাত্রাও বাড়ছে, ঝড়ের গতিও বাড়ছে, প্রচণ্ডতাও বাড়ছে, এ কথা সত্য। ইট ইজ বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ, ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। কাদের ভাই, আমরা দেখেছি যে মানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 18 জেলায় প্রায় 19 জেলায় প্রায় 38 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এখনো প্রায় কোটি মানুষ বিদ্যুৎহীন। আমার প্রশ্নটি অন্য জায়গায়, যে প্রধানমন্ত্রী আমরা যতটুকু জানি, যে যতটুকু জানতে পেরেছে, আগামী পরশুদিন হয়তো তিনি উপকূলবর্তী, হয়তো না তিনি যাবেন, কোন জায়গায় যাবে এবং কখন যাবে আমি টাইমটা ঠিক বলতে পারছি না, তবে প্রথম দিনই পটুয়াখালী যাবেন। এরপরে কি খুলনার দিকে যেতে পারে নাকি পটুয়াখালী? সম্ভাবনা আছে প্রথম পটুয়াখালী, প্রথম দিন ওই সাইড। পরশুদিন সম্ভবত। হ্যাঁ, কেন যেসব জেলা, যেসব উপজেলা
খুবই ক্ষতিগ্রস্ত, ইলেকশন করার পরিবেশ নেই, সেগুলো তো ইলেকশন হচ্ছে না। 90টা হচ্ছে, 19টা হচ্ছে না, ঠিক কি না? তারও 3টা বন্ধ হয়েছে। নতুন করে যুক্ত হয়েছে কাজে। আর ইলেকশন এটা ডিসিদের উপরে দায়িত্ব, সেখানে ইলেকশন করার উপযুক্ত পরিবেশ আছে কিনা। নির্বাচন কমিশনকে যদি রিপোর্ট হাস্যচোখ দেয় তাহলে তো ইলেকশন হতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এখন কি খিচুড়ি খাবে সাংবাদিকরা? আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যারা আছে তাদেরকে আহ্বান জানিয়েছে, কিন্তু আপনি এই বক্তব্যটা কিভাবে দেখেন? এই দেশে হত্যার রাজনীতি, গুমের রাজনীতি, এর গোড়াপত্তনটা হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানের হাতে। জিয়াউর রহমানের সময় শুধু আমাদের মাহফুজ বাবু মহানগর ছাত্রলীগের নেতা এবং চট্টগ্রামের মৌলভী সৈয়দ 3000-এরও বেশি রাজনৈতিক কর্মীকে, তাদের অধিকাংশ আওয়ামী লীগের, খুন করেছে, গুম করেছে। তো সেটা কি তারা ভুলে গেছেন? সেটা তারা ভুলে গেছেন? মানুষের, এদেশের মানুষের স্মৃতিতে এখনো সেই হত্যা গুমের রোমহর্ষক কাহিনী মানুষ বলেনি। ৬২,০০০ নেতাকর্মী, আওয়ামী লীগ সহ বিরোধী দলের কিছু, তাদের আমলে কারাগারে ছিল। যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধ, $11,000 কারামুক্তি দিয়েছে জিয়াউর রহমান। এদের মধ্যে 703 জন দণ্ডিত আসামি। অনেকে বলেন বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের ক্ষমা করেছে, এটা ইতিহাসে আছে, তথ্য প্রমাণ আছে। আমি গুমের কথা বললে চট্টগ্রামে জামাল উদ্দিন, বিএনপিরই নেতা, তাকে অপহরণ করা হলো। বিএনপি অপবাদ দিল আওয়ামী লীগের উপর, কিন্তু পরে জানা গেল এই জামাল উদ্দিনকে গুম করে খুন করেছে বিএনপির লোকেরা। তো সেটার বিচার কে করেছে? কারা বিচার করেছে? কে বিচার করেছে? আজকে বেনজিরের
সাবেক আইজিপি, তার কথা বলা হয়। কিন্তু দুদক স্বাধীন তদন্ত করে বের করছে, এই স্বাধীনতা শেখ হাসিনা সরকার দুদককে দিয়েছে। তার সম্পদের, অবৈধ সম্পদের বিষয়ে এখন তদন্ত হচ্ছে এবং আরো তদন্ত হবে, কথা দুদক সূত্রে জানা গেছে। তারা এই স্বাধীনতা পেয়েছে, তদন্ত হচ্ছে মানে বিচারের মামলা হলে বিচারের মুখোমুখি হতে হবে। কোনো অপরাধী শাস্তি ছাড়া পার পাবে না শেখ হাসিনার উপর। তারপরে যিনি সেনাবাহিনীর প্রধান, তিনিও যদি অপরাধী হন, তার বিরুদ্ধেও তদন্ত করতে দুদকের কোনো বাধা নেই। দুর্নীতি দমন কমিশন তদন্ত করতে পারে। অপরাধী হলে অপরাধের জন্য শাস্তি পেতেই হবে, তিনি যেই হন। কিন্তু আমি মির্জা ফখরুল এবং বিএনপি নেতাদের, যারা এখন কথায় কথায় সাবেক আইজিপির দুর্নীতির কথা বলে, তাদের আমলে আশরাফুল হুদা আইজিপি কে করেছে তার বিচার? বিএনপি আমলে কি তার বিচার হয়েছে? তারপর রকিবুল হুদা চট্টগ্রামে শেখ হাসিনার প্রাণনাশের সঙ্গে জড়িত, এই রকিবুল হুদার বিচার কি হয়েছে? তারপরে কোহিনূর, এসপি কোহিনূরকে তখন বলা হতো ভিআইপি এসপি। এ কোহিনূরের হাতে কত রাজনৈতিক কর্মী নির্যাতিত হয়েছে। অন্তঃসত্ত্বা নারী পর্যন্ত রাজপথে মিছিল করতে গিয়ে কোহিনূরের নির্যাতনের শিকার হয়েছে। এই কোহিনূরের দুর্নীতি নিয়ে এই ঢাকা শহরে লোকের মুখে মুখে তার দুর্নীতির বিষয় কে বিচার করেছে? এই কোহিনূরের বিচার কি হয়েছে? আশরাফুল হুদা, রকিবুল হুদার বিচার কি হয়েছে? তাদের আমলে তারা যেসব, তাদের যে নেতারা দুর্নীতি করেছে, হাওয়া ভবনের দুর্নীতি, এগুলোর বিচার কি তারা কোনোদিন করবে? তাদের এইসব অপরাধের বিচার কি তারা করেছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এদেশে ৭৫ পরবর্তীকালের একমাত্র রাজনীতি, ক্ষমতাসীন রাজনীতিক, যিনি অপরাধীকে অপরাধী হিসাবে দেখেন। দলের লোক ক্ষমা নেই যদি অপরাধ অপকর্ম করে থাকে, সেটা তিনি এ পর্যন্ত প্রমাণ করে
বেনজিরের বাড়ি তো টুঙ্গিপাড়ায়, সেই সূত্র তো অনেকে ভাবতে পারে যে ক্ষমা পাবেন। অপরাধীর ক্ষমা নেই, এটা শেখ হাসিনা প্রমাণ করেছেন। ওই যে বুয়েটের আবরার হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত তারা তো ছাত্রলীগের কর্মী, রেহাই পেয়েছে। কাউকে কি রেহাই দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে? বিশ্বজিতের কথা সবার মনে আছে। এখন বিএনপি নিজেদের অপরাধকে ঢাকার জন্য আজকে অপপ্রচার করছে এবং অপরাধীদের ক্ষমা করেছে। অপরাধীদের কোনোদিন কোনো শাস্তি পেতে হয়। আজকে তারা বলে তারেক জিয়াকে দেশে এনে কিভাবে শাস্তি দিবে? শাস্তি তো তিনি পেয়ে গেছেন। তার অবৈধ সম্পদ অর্জন, তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় 9 বছর তার রহমানের কারাদণ্ড। সিঙ্গাপুরে অর্থ পাচার, সে টাকা তো কিছু বাংলাদেশ পেয়েছে, ফিরে পেয়েছে। সে অর্থ পাচারের মামলায় তারেক রহমানের 7 বছরের কারাদণ্ড, 20 কোটি টাকা জরিমানা। 2018 সালে জিয়া অরফেনেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় তার দণ্ড হয় 10 বছর। 2018 সালে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়। গ্রেনেড হামলার ঘটনা থেকে উদ্ভূত হত্যা মামলায় তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তো এগুলো তো শাস্তি, শাস্তির বাস্তবায়নটা করতে হবে। শাস্তি কার্যকর করার জন্য তাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং সেই চেষ্টা অব্যাহত আছে। খুনি বাইরে বসে বসে আজকে এত অপরাধ, যার 21শে আগস্টে হাওয়া ভবন ছিল হত্যাকাণ্ডে শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে সেদিন যে হত্যা, গ্রেনেড হামলা, সেটারও মাস্টার মাইন্ড ছিলেন তারেক জিয়া। তার শাস্তি হতেই হবে। অপরাধীর বিচার হতে হবে। শাস্তি হয়েছে, তাকে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হবে। প্রধানমন্ত্রী যেটা যে দৃঢ় উচ্চারণ করেছেন সেটাই সত্য। কাদের ভাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সরকার আকস্মিক এমপিরা আকস্মিক দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছেন, তাই সরকারের বিদায় নেওয়ার সময় হয়েছে। এখন তাদের হারানোর কিছু নেই, তারা আন্দোলন তীব্র থেকে তীব্রতর করবেন এবং তিনি একটি নিজেদের জন্য আশঙ্কাও করছেন যে এবার যদি তারা ফেল করেন তাহলে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। আপনি কি বলবেন? শুনেন, সরকার পরিবর্তনের উপায় আছে দুটি। একটা হলো গণ অভ্যুত্থান, আর একটা হলো নির্বাচন। গণ অভ্যুত্থান তাদের
গলাবাজিতে ছিল, বাস্তবে ছিল না। গণ আন্দোলনও তারা করতে পারে। যেই আন্দোলনে জনগণ সম্পৃক্ত নয়, সেই আন্দোলন কোনোদিনও সফল হয় না। জনগণ সম্পৃক্ত ছিল না বলে বিএনপির আন্দোলনও বারে বারে ব্যর্থ হয়েছে। এখনো তাদের সঙ্গে জনগণ আছে, তার কোনো প্রমাণ নেই। নির্বাচন হয়েছে, তারা বলেছে জনগণ প্রত্যাখ্যান করেছে, অথচ তারা বয়কট করার পরও 42% প্লাস ভোটার টার্ন আউট ছিল। তো বিএনপি বয়কট করে নির্বাচন ঠেকাতে পারেনি, জনগণের অংশগ্রহণও ঠেকাতে পারেনি। আজকে বিশ্বের, এমনকি আমেরিকার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো, বিশ্বের প্রায় 80 থেকে 90টা দেশ, সর্বশেষ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহ ব্যক্ত করেছে। আপনি একা বলছেন। ব্যানার্জির আর আজিজের দুর্নীতির বিষয়ে সরকার কি বিব্রত বা অস্বস্তি আছে? মোটেও অস্বস্তি, কারণ সরকারের বিচার করার সৎসাহস আছে। সরকার তাদেরকে ইমিউনিটি দিচ্ছে না। অপরাধী যে কোনো লোক হতে পারে 17 কোটি মানুষের দেশে, কিন্তু প্রশ্নটা হচ্ছে সরকার তাদের অপরাধকে অস্বীকার করে তাদেরকে পার পেয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে কিনা। সেই সুযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাওয়ার, সেই সুযোগ পাওয়ার কোনো সুযোগ। আমরা 2019 সালে দেখেছি যে দুর্নীতির বিরুদ্ধে আপনারা একেবারে সোচ্চার বিভিন্ন অভিযান পরিচালনা করেছিলেন। এখন আবারও একই যে একটা যে বিন্দিরামের ঘটনা আসার পরে আমি একটা কথা বলি সাংবাদিক বন্ধু, এখন 3বার সংসদ সদস্য নির্বাচিত হবার পর বাংলাদেশে আপনারা স্বাধীনতা আছে, পত্রিকা খুললেই মনে হয় যেন আমরা নেই কোনো কোনো পত্রিকা। তো আপনারা কেউ কি তার চোরাচালানের কোনো তথ্য দিতে পেরেছে? এতদিন বেনজির আহমদ বাংলাদেশের আইজিপি, কই বেনজিরের যে দুর্নীতি করেছে সে তথ্যটি কি আপনারা কেউ দিতে পেরেছে? সরকার এটা জেনেই তদন্ত করছে এবং অপরাধ অনুযায়ী যে কেউ শাস্তি পেতে। দুদকের তদন্তের পরে কি গণমাধ্যমের খবরটা এসেছে নাকি গণমাধ্যমের খবরের পর দুদক তদন্ত শুরু হয়েছে? গণমাধ্যমের কালে কোন বাকি করেছে গণমাধ্যম তথ্য দেওয়ার পরে আচ্ছা ঠিক আছে, তদন্ত তো শুরু হয়েছে, তদন্ত তো করতেছে। সে নিরপরাধ এটা তো বলে তাকে পার পেয়ে যেতে সাহায্য করেনি। এখন প্রশ্ন হচ্ছে যে মানে
যেহেতু পরপর কয়েকটা দুর্নীতি বা বড় ধরনের দুর্নীতির কথাগুলো এসেছে, প্রশ্নটা হচ্ছে যে সরকার অতীতের মতো যেটা 2019 সালের দিকে করেছিল সরকার, সারা দেশে ক্যাসিনোর বিরুদ্ধে যখন অভিযোগ আসছিল, মাদকের বিরুদ্ধে যখন অভিযোগ আসছিল, প্রধানমন্ত্রী নিজেই নির্বাচনের আগে 18 নির্বাচনের আগে মাদকের বিরুদ্ধে এক প্রকারের যুদ্ধ ঘোষণা করেছিলেন সারা দেশে। আপনারা আপনাদের নির্বাচন ইশতেহারও আছে দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে আসার, সেই জায়গা থেকে যে সারা বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে সরকার কোনো ক্র্যাশ প্রোগ্রামে যাবে কিনা? দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স শেখ হাসিনা সরকার এটা নতুন করে শূন্য সহিষ্ণুতার বিষয়টি আছে। দুর্নীতির ব্যাপারে সরকার প্রধান আপোষী, তিনি সারা দুনিয়া একজন সৎ প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত এবং বাংলাদেশে শেখ হাসিনার জনপ্রিয়তার মূলে তার সততা এবং পরিশ্রমী মূলত, এখানে অন্য কোনো রহস্য নেই। কাজেই আমরা দুর্নীতির বিরুদ্ধে সবসময়ই আমরা ব্যবস্থা নিতে প্রস্তুত। এখন দুর্নীতির বিষয়টা জানাজানি হলে গভর্নমেন্ট সেটাকে অ্যাভয়েড করে এমন তো কোনো বিষয় নেই। কাজে এখানে ট্রাস্ট প্রোগ্রামের বিষয় না, এটা আমাদের সর্বক্ষণের, এটা আমাদের জিরো টলারেন্স। হঠাৎ হঠাৎ আসবে তা তো না, এটা আমাদের সার্বক্ষণিক পলিসি। রিমেল ঘূর্ণিঝড় তো হলো, এখানে আওয়ামী লীগ সরকার তো ডিজাস্টার ম্যানেজমেন্টের কিন্তু ব্যাপক প্রোগ্রাম নিয়েছে, উন্নয়ন করেছে গত 15 বছর এবং ধারাবাহিকভাবে দেশের অন্যান্য জায়গায় অবকাঠামো উন্নয়নে বিপ্লব ঘটিয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে সবসময় 2 বছর 3 বছর 4 বছর পরপরই আইলা সিডের মতো এই ধরনের দুর্ঘটনা আসে এবং দেখা যাচ্ছে যে বাঁধ নির্মাণ যারা করে সেক্ষেত্রে বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়। এখন প্রকৌশলীদের সঙ্গে কথা বলে যে বিষয়গুলো জানা গেছে যে এই বাঁধটা নির্মাণ হয়েছিল উপকূলীয় অঞ্চলে পাকিস্তান আমলে, এরপর থেকে শুধুমাত্র সংস্কার আর পুনর্নির্মাণ করেই যাচ্ছে। এতদিনেও কেন একটা মানে তারা বলছেন যে পলিটিক্যাল রাজনৈতিক সদিচ্ছার কারণে এই বাঁধগুলো ঠিকঠাকভাবে নির্মাণ করা যাচ্ছে বা পুনর্নির্মাণ একেবারে টেকসইভাবে। আপনাদের সব নেদারল্যান্ডস কথাও বলেন যে তাদের মতো করে আমরা বাঁধ নির্মাণ করি। দেখুন, আমি বিতর্কে জড়াতে চাই না। এইসব বাঁধ নির্মাণের সাকসেসিভ গভর্নমেন্টগুলো করে আসছে, এটা তো শুধু আমাদের সময় নয়, আমাদের আগেও এখানে সরকার ছিল। 75-এর পর 21 ইয়ার্স আমরা ক্ষমতায় ছিলাম না, তখনও অনেক বাঁধ নির্মিত হয়েছে, আমাদের সময়ও হয়েছে। কিছু কিছু কাজে অবহেলা এবং যদি কাজটা দুর্বল হয়ে থাকে এবং কাজের মধ্যে দুর্নীতি হয়, সেটার প্রমাণ পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। কিন্তু দেখুন, আপনি প্রলম্বিত এরকম একটা ঘূর্ণিঝড়, এটা আপনি মোকাবিলা করেছেন, তো এখানে সাগর থেকে পানি নেমে যে জলোচ্ছ্বাস, সেই জলোচ্ছ্বাসের মুখে সব জায়গায় বাঁধ টিকে থাকবে এর কোনো নিশ্চয়তা তো কেউ দিতে পারে না। আজকে আপনি দেখেন, যুক্তরাষ্ট্রে 2 দিন আগে 4টা অঙ্গরাজ্য,
টেক্সাস সহ ওকলাহোমা 4টা অঙ্গরাজ্যে আপনি যে চিত্রটা, যে দৃশ্যপট, মানে ট্রেইল অফ ডিভাস্টেশন। তো এটা কি আসলে ইচ্ছে করলে রোকা যায়? ক্লাইমেট চেঞ্জের কারণে এখন জলোচ্ছ্বাসের মাত্রাও বাড়ছে, ঝড়ের গতিও বাড়ছে, প্রচণ্ডতাও বাড়ছে। এই কথা সত্য। ইট ইজ বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ, ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। কাদের ভাই, আমরা দেখেছি যে মানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 18 জেলায় প্রায় 19 জেলায় প্রায় 38 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো প্রায় কোটি মানুষ বিদ্যুৎহীন। আমার প্রশ্নটি অন্য জায়গায়, যে প্রধানমন্ত্রী আমরা যতটুকু জানি, যে যতটুকু জানতে পেরেছে, আগামী পরশুদিন হয়তো তিনি উপকূলবর্তী হয়তো না তিনি যাবেন। কোন জায়গায় যাবে এবং কখন যাবে আমি টাইমটা ঠিক বলতে পারছি না, তবে প্রথম দিনই পটুয়াখালী যাবেন। এরপরে কি খুলনার দিকে যেতে পারে নাকি পটুয়াখালী? সম্ভাবনা আছে প্রথম পটুয়াখালী, প্রথম দিন ওই সাইড। পরশুদিন সম্ভবত। হ্যাঁ, কেন যেসব জেলা, যেসব উপজেলা খুবই ক্ষতিগ্রস্ত, ইলেকশন করার পরিবেশ নেই, সেগুলো তো ইলেকশন হচ্ছে না। 90টা হচ্ছে, 19টা হচ্ছে না, ঠিক কি না? তারও 3টা নতুন করে যুক্ত হয়েছে কাজে। আর ইলেকশন, এটা ডিসিদের উপরে দায়িত্ব, সেখানে ইলেকশন করার উপযুক্ত পরিবেশ আছে কিনা। নির্বাচন কমিশনকে যদি রিপোর্ট হাস্যচোখ দেয়, তাহলে তো ইলেকশন হতে কোনো অসুবিধা নেই।